প্রায় অনেক দিন আগে মানিকগঞ্জ জেলা থেকে শুটিং শেষ করে আসতেছিলাম। তখন একটা রিক্সাওয়ালা আমার বাসা পর্যন্ত দেওয়া যাবে, এখানে 30 টাকা ভাড়া ছিল। কিন্তু অনেক রাত হয়ে গেছিল, আমার অনেক ক্ষুধা লাগছিল, তাই একটা রাস্তাতে আমি তারে বলছিলাম, কাকা আমার অনেক ক্ষুধা লাগছে, আমার একটা চায়ের দোকানে একটা রুটি বা একটা কলা খাওয়াইতে পারবেন? সে লোকটা বললো কি, হ্যাঁ মা আমি খাওয়াইতে পারবো, তো তুমি আসলে আমার কোনো সমস্যা ফলাইবা না তো? আমি বললাম, না কাকা কি বলেন, আমি আপনার মেয়ের সামনে। তখন সে চোখের পানি ফালাই দিল, বলে আমার মেয়ের মতন সেটা বলবা না, আমার মেয়ের মতন কেউ কোনোদিন হইতে পারবো না, আমার মেয়ে তো আমার মেয়ে, আমার মেয়ের মতন ভাগ্য যাতে কারো না হয়। তখন আমি বললাম, আমার কাছে মনে হয়েছিল সে নিজের মেয়ের নিয়ে অনেক গর্ববোধ। যাই হোক, আমি আসলে কথাটা বাড়াইতে চাইনি। তো আমি তার সাথে আমি নিজে চা খামো, সে আমার বাবার বয়সে। আমি তারে বললাম, কাকা আপনি রিক্সাটা এক সাইড করেন, আমি আপনার নিয়ে চা খামো। সে বললো, না মা আমি চা খাও না। আমি বললাম, কাকা আমি আপনার সাথেই চা খাবো। তো একটা হোটেলে বসলাম, কাকা রিক্সাটা এক সাইড করলো, করার পরে কাকা আমি যখন আবার বললাম, কাকা আপনি তখন রাগ করছেন মেয়ের মতো বলাতে, আমারে কি বলবেন কি হয়েছে? তখন সে আমারে বললো, মা তোমারে চিনি না, তোমারে জানি না, কিন্তু তোমার মুখটা মাশাআল্লাহ অনেক মায়াবী, তোমার একটা কথা বলি। আমি কই, হ্যাঁ কাকা বলেন। কয়, তাহলে মা শোনো, আমি বিয়ে করছি আরো আরো প্রায় 22 বছর আগে। আমি যখন বিয়ে করি তখন আমার বয়সটা অনেকটাই সীমিত, মোটামুটি বয়স আমার। তো আমি MBBS পাস। তখন আমি বললাম, কাকা MBBS পাস কি? তখন সে বললো, MBBS পাস বলি নাই মা তোমারে, আমি কথাটা বুঝতে পারি। সে বললো, মা MBBS বল, ইন্টারমিডিয়েট পাস। আমি বললাম, ও আচ্ছা। তো আমার মনে হয়েছে কথাটা কাকার জবানে আটকে গেছে, আমি বুঝতে পারিনি। পরে আমি বললাম, কাকা তাহলে আমার একটু বলেন। তখন সে বলল, মা তাহলে শোনো, আমি যখন বিয়ে করি তখন আমি অনেক ফাজিল টাইপের একটা ছেলে ছিলাম। আমার জ্বালায় কোনো মেয়ে মানুষ ঠিকঠাক থাকতে পারতো না। কারো ওড়না টান দিতাম, কারো জামা টান দিতাম। কিন্তু আমি যেদিন বিয়ে করছি ওই দিন আমার ঘরের বউ আমারে বললো, একটা কথা বলি আপনার কাছে কিচ্ছু চাই না, টাকা পয়সা ধন দৌলত কিচ্ছু চাই না, একটা জিনিস চাই, দিবেন? সে বলল কি, আমার সম্মান, আমার সম্মানটা কি আপনি আমারে দিবেন? তখন কথাটা বুঝতে পারিনি। তো 3 দিন পরে আমি তার জিজ্ঞেস করলাম, আচ্ছা তুমি আমারে বলো তো তোমার সম্মান মানে কি? সে বলল, দেখেন আপনি যদি নামাজ কালাম পড়েন, আপনি যদি ভদ্রভাবে চলেন, সবাই বলবো ঘরে বউ আসার পরে লোকটা নামাজ কালাম পড়ে, আমার সম্মান এটা। আর ওইটাতে আপনার সওয়াব আপনি পাবেন। তখন আমি তারে বললাম যে অবশ্যই আমি দিতে পারবো, কেন দিতে পারবো না? তুমি তো টাকা পয়সা চাও নাই, সম্মানটাই চাইছো, ইনশাল্লাহ দিব। ওই দিন থেকে মা আমি নামাজ পড়া শুরু করলাম, 5 ওয়াক্ত নামাজ পড়ি। আমি 5 ওয়াক্ত নামাজ পড়ার সাথে সাথে মা আমার জীবনটা মনে হয় পাল্টাই গেছে। আমি ভাবতেই পাই নাই নামাজ পড়লে মানুষের জীবন এত সুন্দর হয়। তখন ঠিক 3 মাসের ভিতরে খবর শুনি যে আমার বউ গর্ভবতী, বাচ্চা হবে। মনটা অনেক খুশি, কারণ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি বিদায় আল্লাহ আমারে সাফল্য দান করছে, আমার সন্তান হবে, আমিও বাবা হব। আল্লাহর কাছে আমি বইলা রাখছি, আল্লাহ ছেলে হোক বা মেয়ে হোক, আমি মাদ্রাসায় পড়াবো, মাদ্রাসা লাইনে দিব। আমি যখন আল্লাহর কাছে মনে মনে বইলা রাখছি, আল্লাহ আমার ঘরে ছেলে হোক বা মেয়ে হোক, আমি মাদ্রাসা লাইনে দিব। আলহামদুলিল্লাহ আমার ঘরে প্রথম সন্তান কন্যা সন্তান হয়েছে। তার নাম রাখছে মোসাম্মদ ফাতেমা আক্তার। ফাতেমা আক্তার নাম রাখাতে তারে আমি 3 বছরের মাঝখানে তারে আমি আলেম শিখাইলাম। ঠিক 6 বছর বয়স যখন তার, তখন সে কোরআন শরীফ খতম দিছে। মাশাআল্লাহ।
তার 6 বছরের মাঝখানে আমার একটি ছেলে সন্তান হয়েছে। তখন আমি বলছি আমার মেয়ের আলেম বানাবো, ছেলের আমি আলেমই বানাবো। তাদের 2 ভাই বোন গিয়ে আমি লেখাপড়া করেছি মাদ্রাসার লাইনে। তারপরে মাদ্রাসা লাইনে লেখাপড়া করাইছি। লেখাপড়া করানোতে সে বলল যে আমার মেয়েটা বড় হইতে লাগলো। তখন আমার মেয়েটা বললো, আচ্ছা বাবা, তুমি আমার আর ভাইয়ের মাদ্রাসা লাইনে পড়াইলা কেন, স্কুলে পড়াইলা না কেন? তখন আমি বললাম, মা, আমি মাদ্রাসা লাইনে এই কারণে পড়াইছি, আমি অনেক বকাটে একটা ছেলে ছিলাম, কিন্তু তোমার মার কারণে আমি মানুষের মতো মানুষ হয়েছি। তো তোমার মার আদর্শে আমি তেমন মানুষ, আমার আদর্শে তো আমার সন্তানরা মানুষ হয়, এই দোয়াতে আমি তোমাদেরকে মাদ্রাসা লাইনে পড়াইছি। তো ওদের সময়টা, ওদের জীবনটা ভালোই কাটতেছিল। ঠিক 1 বছরের মাথায় ওই মেয়েটা একটা ছেলের পাল্লায় পড়ে, ছেলেটার সাথে সম্পর্ক করে ফেলে। তখন ওর বাবা বলে যে, বাবা, আমি একটা ছেলের পছন্দ করি। বলছে, মা, এখন না, তোমার ভালোবাসার সময় এখন হয়নি, আরো দেরি আছে। সে তখন বলছে, আবার 3 দিন পরে যা বলছে, বাবা, আমি একটা এই ছেলেটার ভালোবাসি। তখন সে বলছে, শোনো, তুমি আমার মেয়ে, তোমার গায়ে হাত তোলার অধিকার আমার আছে, অতএব তুমি আমার সামনে থেকে যাও। এই কথা বলছে, মাইয়া রাগ কইরা চলে গেছে, ওই ছেলের সাথে বাড়ি থেকে পলাই গেছে। লোকটা অনেক কষ্ট পাইছে। আমার মেয়েটা মাদ্রাসার একজন আলেম, আমার মেয়েটাই একটা খারাপ ছেলের সাথে পলাই গেল। ঠিক বোন যাওয়ার পরে পরে আস্তে আস্তে চাচা নাকি খবর পাইল যে ওনার ছেলেটা ইয়াবা আসক্ত। অল টাইম, দিনে রাতে 24 ঘন্টা মানুষ এখান থেকে টাকা চুরি করে, পকেট মেরা টাকা চুরি করে, সব কিছু করে সে নাকি ইয়াবা আসক্ত, নেশা করে। তখন ওই লোকটা ওই ছেলেটারে জেলখানায় দিয়ে দিচ্ছে। জেলখানায় দেওয়ার পরে মহিলারে বলে, দেখো, সব মানুষই কিন্তু সবাই মানুষ করতে পারে না। এই যে আমাদের মেয়েটা চলে গেল, একটাও আর কি আমাদের শিক্ষার জন্য বা আমরা যে শিক্ষাটা দিয়েছি এই শিক্ষার গুরুত্বটা দিল না, দাম দিল না। পলাই গিয়ে কী করলো, পলাই গিয়ে কী হইল? কেন পলাই? ওর তো ওই বয়সটাও হয় নাই। যখন নাকি বুঝবে তখন একদিন ওই কান্না করবে। এরকম ভাবে ওই মেয়েটা এইভাবে সংসার করতে থাকা, ছেলেটা জেলখানা। ঠিক 2 বছর পরে বাবার বাড়িতে এসে, বাবার বাড়িতে আসছে, ওর নাকি একটা কন্যা সন্তান হয়েছে। কিন্তু দেখেন, বাবারও মনে কষ্ট দিয়ে গেছে দেখে ওর সন্তান প্রতিবন্ধী হয়েছে। তা এর চাচা বললো, মা, আমি তোমার জায়গা দিতে পারবো না, যারে মন থেকে বাইর করে দিছি তারে ঘরে কেমনে জায়গা দিল? মা, আমার মনের ভিতরে একটা বাগান ছিল, ফুলের বাগান। ওই ফুলের বাগানে তোমাদের ভাই বোনকে আমি সাজাইয়া রাখছিলাম। তুমি ফুলের বাগান ভাঙিয়া গোলাপ ফুলের কাটার গাছ লাগিয়ে দিয়ে গেছো। তোমার পাশাপাশি আমার সন্তান নষ্ট হয়ে গেছে। আমার কোনো দাবি নেই, আলহামদুলিল্লাহ, আমরা বুড়া বুড়ি অনেক ভালো আছি। তো মা, তোমার নিজের মেয়ের মতন ভাববো না, কিন্তু আপন মানুষ ভাইবে এই কথাটা বলছি, তুমি কাউরে বইলো না। তখন আমি তারে বললাম, বাবা, আমি কি কোনো কারো মাধ্যমে আপনার এই কথাটা বা আপনার জীবনের গল্পটা আমি তুলতে পারি? সে বলছেন, না মা, এটা কখনোই করবা না। তখন আমি বলছি, চাচা, আপনার মতন হাজার হাজার বাবা আছে যারা নাকি সন্তানদের কষ্ট থেকে সুখে দিতে গিয়া ওরা নিজেরা নিঃস্ব হয়ে যেতেছে। চাচা, আমার একটু একটা সুযোগ দেন, আমি যাতে আপনার এই কষ্টটা ভাগ নিতে পারি। চাচার অনুমতি নিয়ে আজকে আমি আপনাদের সামনে আমার এই চাচার জীবনের গল্পটা বললাম। কারণ যে নাকি একটা বাজে রাস্তা থেকে তার বউর কথায় মানুষ হইতে পারে, 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, তার সন্তানদেরকে সে শিক্ষা দিতে পারবো না, এটার থেকে বড় কষ্ট দুনিয়াতে কিছু হয় না। আমাদের দুনিয়াতে এমন অনেক হুজুর আলেম বাপ মা আছে যারা সন্তানদেরকে আলেম পড়তে চায়, কিন্তু ওরা বাজে রাস্তায় চলে যায়। এমনও কিছু লোক আছে, এমনও কিছু সন্তান আছে যারা নাকি হুজুর হয়েও
বদমাইশিগিরি ছাড়ে না বা ভালো কিছুই করতে চায় না। কিন্তু আমরা যে হুজুর, আজকে আমরা যে আলেম হয়েছি কার জন্য? বাবা মার জন্য। তো যদি কোথাও দুষ্টামিও করতে হয়, এই বাবা মার কথাটা আগে চিন্তা করতে, বা আমার বাবা মা খুশি হইব কিনা, আমার বাবা মা এই কথাতে জান্নাত পাইব কিনা। এই যে চাচার মনে কষ্ট দিয়ে গেছে, তার বদলে আল্লাহ কিন্তু তার সন্তান প্রতিবন্ধী বানাইছে। মানুষের মনে কষ্ট দিতে না, কষ্ট খুবই ভারী একটা জিনিস, যেটা সবাই সহ্য করতে পারে না। মানুষ সুখের বোঝা বইতে পারে, সুখের বোঝা সহ্য করতে পারে, কিন্তু কষ্টের বোঝা কোনো দিন কেউ সহ্য করতে পারে না। চাচার কথা শুই না, আমি চাচারে গাড়ি ভাড়া দিতে চাইছি, কিন্তু আমার বাসা পর্যন্ত আসার পরও চাচা গাড়ি ভাড়া নিয়ে বসে, কোনো একদিন যদি পারি তাহলে তোমার চাচির নিয়ে এসে বেড়ায় যাবো। আলহামদুলিল্লাহ, আমি লোকটারা কখনো দেখি নাই, কিন্তু আমি লোকটারা অনেক খুঁজছি, কারণ তার মেয়ের কথা না, শুধু আমাদের জীবনে এরকম হইতেছে, হইতে পারে। সবাই সাবধান থাকবেন আর আমার জন্য দোয়া করবেন, আমি যাতে ওই চাচার গল্পটা আপনাদের সামনে তুলে ধরছি। সবাই আপনারা অবশ্যই শেয়ার দিয়া এই গল্পটা সবার মাধ্যমে ছড়াইয়া দিবেন, এমনভাবে ছড়াবেন যাতে ওই চাচার মেয়ে যদি কোনো দিন এই গল্পটা দেখে, সে যাতে একটা ফোঁটা চোখের পানি ফালায় বলে, আমি জীবনে কি ভুল করছি, আমার বাবা এতটুকু কষ্ট আমার জন্য করছিল, কিন্তু আমি ওই বাবার মূল্যটাই দিতে পারি নাই। ভালো থাকবেন সবাই, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম।